একটি ইনভেস্টিগেটিভ গণমাধ্যম দ্য হুইসল তারা একটি চমৎকার প্রতিবেদন করেছে। সেখানে তারা দেখিয়েছে একটা জিনিস, যে দুই দল আসলে সাধারণ মানুষের কথা বা জনবান্ধব কথা, জনমুখী কথা বা কতটা করেছেন। চমৎকারভাবে যে জিনিসটা দেখা গেছে যে বিএনপি যদি আমরা দেখি, বিএনপি দেখা যাচ্ছে যে মাত্র 45.3% তারা ব্যবহার করেছে স্থানীয় উন্নয়ন ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে। কর্মসংস্থান 5, দুর্নীতি 2%, আইন শৃঙ্খলা 1%, গুম খুন 0.1%, পররাষ্ট্রনীতি এগুলি সবই শূন্যের কাছাকাছি তারা কথা বলেছেন। স্বাস্থ্য ব্যবস্থা 2%, শেখ হাসিনার আমল 8% আলাপের বিষয়, নারী নিয়ে 5% বিষয়ে সময় তারা কথা বলেছেন। অর্থনীতিরও এরকম খারাপ অবস্থা। এবং আমি যদি একটু জামাতেরটাও দেখি একই সাথে, জামাতও এখানে শুধুমাত্র উন্নয়ন নিয়ে, স্থানীয় উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন সবচেয়ে বেশি। প্রতিপক্ষকে গালাগাল তিনি করেছেন 11.1%। বাকি সবই যেগুলো আসলে মানুষের মূল কনসার্ন, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, নারী, কর্মসংস্থান, এই বিষয়গুলি একেবারেই নিচের দিকে, মানে 2%, 3%, 4%। এই যে আমি যদি বলি যে এই ডাটার রিপোর্টটা আমাদের সামনে আসলে কোন চিত্রটা আনে, যে আমি তো আসলে ভোট কেন দিব, নির্বাচন কেন করব, আমি ভালো থাকার জন্য, কিন্তু সেখানে মানুষের আলাপই নেই, সব মোটা দাগের বড় বড় পরিকল্পনার কথা। সেটা আসলে দিন শেষে কি আমাদেরকে একটা ভালো ভোটের দিকে নেয়, ভালো নির্বাচনের দিকে নেয়? এখন সমস্যা হয়ে গেছে যে নির্বাচন তো সেভাবেই হয়, কে কত ভালো প্রতিশ্রুতি দিতে পারে। এবং এই দুই দলই কিন্তু উন্নয়নে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা এই করব সেই করব। জামাত বলছে যে তারা $2 ট্রিলিয়ন অর্থনীতি তৈরি করবে, আমার মনে হয় 16 বছরে বা 14 বছরের মধ্যে, যেটা আদৌ সম্ভব কিনা এটা অর্থনীতিবিদরা মনে করছেন যে এটা হয়তো সম্ভব না। আমরা গতকালকেও দেখলাম একটা প্রতিবেদন। তারপরে 7 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। এদিকে বিএনপি বলছে তারা 8 বছরের মধ্যেই $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি করবে। এখন হতে পারে, এখন ইকোনমির সাইজ হচ্ছে 4.5 বিলিয়নের মতো, 450 বিলিয়নের মতো। এটাকে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণের বেশি করতে হবে। না, কিন্তু কিভাবে সম্ভব? আমার অর্থনীতি যখন এই অবস্থা, আমার বিনিয়োগ নাই, তখন আসলে কিভাবে সম্ভব 7 বছরে? সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই বছর হয়তো অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই কম হবে, 4% নিচে হতে পারে। গত বছর ছিল 5% নিচে। কাজেই বাংলাদেশের অর্থনীতি কিন্তু গ্রো করছে না। এই 2024, 2025 এবং 2026-এও খুব একটা গ্রো করবে না। এবং মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেখানে আছে তার চেয়ে কম প্রবৃদ্ধি হবে। তার মানে আপনার প্রবৃদ্ধি হচ্ছে নেগেটিভ, কারণ মূল্যস্ফীতি তো আপনার প্রবৃদ্ধি সব খেয়ে ফেলছে ওখানে। কাজেই যে সরকারি ক্ষমতা আসুক তাকে বিনিয়োগ প্রচণ্ডভাবে বাড়াতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তো কীভাবে করবে এটা কিন্তু যে নির্বাচিত হবে সে হয়তো মনে করবে আমি ক্ষমতা পেয়ে গেছি, কিন্তু তার হাতে যে কাজ আসছে সেটা কিন্তু খুবই জটিল এবং খুবই চ্যালেঞ্জিং। তো এটা এখন দেখতে হবে যে মানুষ কাদের উপর আস্থা রাখবে। এখানে কিন্তু মানুষ ভাববে যে অর্থনীতি যদি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, কারণ সেটাই আমার কর্মসংস্থান দিবে, আমার বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখবে, আমার জীবনের মানটাকে উন্নত রাখবে, অর্থাৎ অ্যাটলিস্ট স্টেবল রাখবে। তাহলে কোন দল এই অর্থনীতিটা সবচেয়ে ভালো ম্যানেজ করবে? আপনার কাছে কি মনে হয়, এই যে ইশতেহার দেখলেন, কোন দলের ইশতেহার বা প্রতিশ্রুতি আপনার কাছে বাস্তবসম্মত মনে হয়েছে? এনসিপি, জামাত এবং বিএনপি। এনসিপির কথা বাদ দিলাম, মানে তারা যদি 11 জোটেই আছে। হ্যাঁ, বিএনপিটা আমার কাছে মনে হয় যে তারা কিছুটা বাস্তবটাকে মাথায় রেখে, বাস্তব মানে কি কতটুকু সম্ভব, কি সম্ভব না, সেগুলো মাথায় রেখে তাদের ইশতেহারটা তৈরি করেছে। এবং সেখানে যেসব তারা কার্ডের কথা বলছে, ফ্যামিলি কার্ড, এই কার্ডগুলো কিন্তু নতুন জিনিস না, এইগুলো কিন্তু চলে আসছে। স্মার্ট কার্ড ছিল আওয়ামী লীগের সময় পেনশন চালু হয়েছে, সার্বজনীন পেনশন। বিএনপি সেগুলোকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি কিন্তু নতুন কিছু সেভাবে দিচ্ছে না। সো আমি বলবো যে বিএনপি ওভারলি অ্যাম্বিশাস হচ্ছে না, কিন্তু তারা মনে করছে যে তারা অর্থনীতিকে 8 বছরের মধ্যে ডাবল করা, সেটাও খুব কঠিন হবে, কারণ আপনার বিনিয়োগ নেই এই মুহূর্তে, মানে বিনিয়োগ একেবারে স্থবির হয়ে পড়ে আছে, দেশি এবং বিদেশি বিনিয়োগ। এবং দেশের ভেতরে কর্মসংস্থান নেই, দারিদ্র্য বাড়ছে। কাজেই সেইখানে আপনার এই $450 বিলিয়ন ইকোনমিকে আপনি $1 ট্রিলিয়নে নিয়ে যাবেন, এটা অত সহজ হবে না। কিন্তু তারপরেও
জামাতের চেয়ে তাদের পরিকল্পনাটা অনেকটা বাস্তবসম্মত, এবং মানুষ যদি সেইভাবে চিন্তা করে যে বিএনপির হাতে অর্থনীতিটা নিরাপদ থাকবে, কারণ বিএনপি জানে অর্থনীতি কিভাবে চালাতে হয়, তারা আগে সরকারে ছিল এবং তাদের সরকারের সময় আমরা দেখেছি যে অর্থনীতি মোটামুটি ভালো ছিল, খুব স্পেকটাকুলার কিছু ছিল না, বিরাট অগ্রগতি হয়নি, বিরাট সাফল্য হয়নি, কিন্তু ধীরে ধীরে উন্নতি হয়েছে। তাহলে তারা হয়তো ভাববে যে তারা বিএনপিকে দেবে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই চিন্তা করে ভোট দেয় কি না, নাকি ভোট দেয় আবেগ থেকে, এবং আবেগের মধ্যে এখানে আমি একটা বাজে প্রশ্ন, কিন্তু বিএনপির ঘাড়ের উপর দুর্নীতি চাঁদাবাজির দাগও আছে। বাংলাদেশের মানুষ, আমরা যদি যেসব নির্বাচন হয়েছে সুষ্ঠু এবং নিরপেক্ষ, 4টি হয়েছে মাত্র 12টির মধ্যে, 12টি নির্বাচনের মধ্যে 4টিকে আমি গণ্য করি, সবাই তাই করছে। হ্যাঁ, তো ওই 4টিতে আমরা যেটা দেখলাম যে যারা ক্ষমতা ব্যবহার করে গেছে তাদেরকে প্রত্যাখ্যান করেছে জনগণ। 91 বিএনপিকে নির্বাচিত করলো জনগণ। কেন? কারণ বিএনপি এরশাদ শাহীর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার প্রতিবাদকারী ছিল। 96 জুন মাসে সেই জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করলো। 2001 সালে ওই একই জনগণ আবার আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করলো, এবং 2008 সালে এসে আওয়ামী লীগের বিরাট বিজয় হলো। কাজেই এখন আওয়ামী লীগ নেই, কিন্তু বিএনপিকে তারা ক্ষমতার কথা হয়তো মনে করতে পারে। অনেকে বলছে যে আমরা বিএনপিকে দেখেছি, জামাতকে দেখিনি, কিন্তু সেটা ভুল। জামাতকে তারা দেখেছে। জামাত তো 2001 সালে ছিল সরকারের অংশ। সো 2001 থেকে 6 সালে যা হয়েছে সেটার অংশীদার বিএনপি, আর বিএনপিকে তো জামাত, আর জামাতকে তো আমরা আরো ভালোভাবে দেখেছি 1971 সালে। তারা তো সরকারের মূল চালিকা শক্তি ছিল এই গভর্নর মালিকের সরকারের জামাত ইসলামী। সো তারা ক্ষমতায় গিয়ে কি করতে পারে তারা সেটা আমাদের জানা আছে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য কি কি করতে পারে। সো তাদের তো ইচ্ছা ছিলই ক্ষমতায় যাওয়ার। আমি একটু নিশ্চয়ই সেক্ষেত্রে আপনি চা খেতে খেতে আমি একটু প্রশ্নটা আরেকবার চালিয়ে নিই। সেটা হচ্ছে যে এবার আমরা যদি দেখি যে মানুষ আসলে বেছে নিচ্ছে বিএনপিকে, ধরে নিলাম বিএনপিকে, সেক্ষেত্রে জামাত কতটা শক্ত বিরোধী দল হতে পারবে? অনেকেই বলছেন যে খুব শক্ত, আবার বলছেন যে যেহেতু আওয়ামী লীগ নাই সেক্ষেত্রে খুব দুর্বল বিরোধী দল পেতে যাচ্ছে আগামী সংসদ। জামাত বিরোধী দল হতে চায় না, কারণ আপনি দেখেন ডাক্তার শফিকুর রহমান কিন্তু ইতিমধ্যেই তারেক রহমানের সাথে দেখা করে তাকে বলেছেন যে আমরা আবার নির্বাচনের পর আমরা মিলেমিশে কাজ করি, এবং বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগেই তিনি বসতে চান। অর্থাৎ ফলাফল যাই হোক না কেন তিনি একসাথে থাকতে চান। কারণ বিরোধী দল হলে জামাতের একটু সমস্যা হবে আমার মনে হয়। কারণ জামাতের অনেক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু চলে যায়নি। 71 নিয়ে যে সমস্যা, তার যে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে যে সমস্যা, সেগুলো কিন্তু চলে যায়নি। সে যতই নিজেকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করুক না কেন, সেই দুর্বলতা তার রয়ে গেছে। সেখানে তার শক্ত বিরোধী দল হিসেবে কাজ করা কতটা সহজ হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো জামাত চাইবে অন্য কারোর সাথে কাজ করতে, কারণ এটা তার প্রোটেকশন। বিএনপির সাথে থাকলে ওটা হবে, বিএনপি হবে তার প্রোটেকশন, কিন্তু তখন বিরোধী দল বলে কিছু থাকবে না সংসদে। আচ্ছা, এই যে আমি সেদিন মাহফুজ আলমের একটা লেখা পড়ছিলাম, উনি বলছেন যে আমরা 55 বছরের মধ্যে খুব অল্প সময় আসলে শক্ত বিরোধী দল পেয়েছি, এবং শক্ত বিরোধী দল একটা সংসদে না থাকা একটা সংসদীয় সিস্টেমের জন্য সবচেয়ে বড় ফেইলিয়ার। সেক্ষেত্রে আমরা তো এই চর্চা তৈরি করতে পারলাম না, বিরোধী দলের শক্ত বিরোধী দল থাকাটা। এবার তাহলে যদি এই ইকুয়েশন হয়, তাহলে আবারও আমরা কি আওয়ামী লীগ আমলে যেটা দেখেছি যে দুর্বল জাতীয় পার্টির বিরোধী দল আবার মিলেমিশে কাজ করেছে জাতীয় পার্টি, এবারও কি আসলে তাই হবে? আপনার তাই প্রেডিকশন? না, আমার সেটা প্রেডিকশন না। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে কার্যকরী বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন বিরোধী দল থাকে সরকার কিন্তু তটস্থ থাকে, কিন্তু বিএনপি যখন বিরোধী দল থাকে, আওয়ামী লীগ যখন সরকারে থাকে, তখন কিন্তু আওয়ামী লীগ অত ভয় থাকে না। সো আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে সবচেয়ে কার্যকরী, এবং আওয়ামী লীগের এখন জীবনে ক্ষমতা আসা উচিত না, তাদের সবসময় বিরোধী দল থাকা উচিত, কারণ তারা সরকারকে লাইনে রাখতে পারে, কিন্তু ক্ষমতায় গেলে তাদের মাথা খারাপ হয়ে যায়, যেটা আমরা দেখলাম আর কি। সো কিন্তু জামাতের বেলায় আমরা জানি না যে জামাত বিরোধী দল হিসেবে কিভাবে কাজ করবে। সেটাও বলা যায় যে আমরা আওয়ামী লীগকে দেখেছি বিরোধী দলে, বিএনপিকে দেখেছি বিরোধী দলে, জামাতকে দেখিনি। আসলে জামাতকে কখনো বিরোধী দলে দেখা যায়, খুবই চমৎকার অবজারভেশন। তাহলে এইবার দেখা যাক জামাতকে বিরোধী দল
মানে সরকারি বিরোধী দল আর কি, ডাক্তার শফিক রহমান বিরোধী দলীয় নেতা হোক, দেখি উনি মানে কিভাবে সরকারকে লাইনে রাখতে পারেন, জবাবদিহি সরকারকে করতে প্রশ্নের পারেন, মুখে রাখতে পারেন, প্রশ্নের মুখে রাখতে পারেন। যে ক্ষমতাকে প্রশ্নের মুখে রাখতে পারাটাও একটা বড় কাজ। সেক্ষেত্রে যদি আমি আপনার হিসাবটা ধরি যে বিএনপি এবং জামাত, যেটা আসলে শফিক রহমান অলরেডি অফার করেছেন তারেক রহমানকে, এবং তারেক রহমান সেটা রিফিউজও করেছেন যে এটা আমি এখন ভাবতে চাই না, আমি সম্ভবত এই রয়টার্সের একটা ইন্টারভিউতে দেখলাম। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ, যেহেতু সে তো আর চলে যায়নি, দেশ থেকে তো উড়ে যায়নি, উবে যায়নি, আওয়ামী লীগ রয়ে গেছে, আছে, তার নেতৃত্বের হয়তো এখন সংকট আছে, কিন্তু আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে এসে শক্ত ভূমিকায় দাঁড়ানোর সুযোগ কতটা দেখেন? এখন তো পরিকল্পনা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করা, যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবগুলোর জন্য আওয়ামী লীগকে দল হিসেবে দায়ী করে বিচার করে দোষী সাব্যস্ত করে তাকে আদালত দ্বারা নিষিদ্ধ করা। তাহলে বলতে পারে যে না, এটা তো আদালত করেছে। তো ঠিক শেখ হাসিনা যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিল এবং বলল যে এটা তো হাইকোর্টের আদেশ, আমি কি করব। তো সে ঠিক সেইভাবে, তো সেটাও একটা ন্যায় বিচার হবে না, কারণ পরবর্তীতে সেটাও চ্যালেঞ্জ হবে। কিন্তু সেটা যদি না হয়, আমার মতে যেই ক্ষমতায় আসুক তার এই আওয়ামী লীগ ইস্যুটা রিজলভ করতে হবে, একটা ফয়সলা করতে হবে। কারণ আওয়ামী লীগকে আপনি ওই মানে নিষিদ্ধ রেখে আর কতদিন যাবেন? কারণ আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ রেখে বেশি দিন যেতে পারবেন না। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আওয়ামী লীগের যে নেতাকর্মী, এখন তারা ছত্রভঙ্গ আছে, এখন তাদের মনোবল খুব দুর্বল, তাদের নেতৃত্ব সেভাবে কর্মীদের সাথে কাজ করতে পারছে না। কিন্তু ভবিষ্যতে যে এটা এরকম থাকবে তা তো আপনি গ্যারান্টি দিতে পারছেন না। আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারছেন না, এবং নির্বাহী আদেশ দিয়েও পারবেন না, কোর্ট অর্ডার দিয়েও আপনি পারবেন না। তাহলে তাদের সাথে একটা দফা করতে হবে যে তারা কিভাবে ফিরতে পারে। এমনও হতে পারে যে পরবর্তী সরকার বলতে পারে যে দেখো ভাই, 2024 সালের এই যে আন্দোলনের সময় যে দমন নীতি, সেটার সাথে যারা জড়িত ছিল, সেই শেখ হাসিনা হোক আর যে হোক, যারা জড়িত ছিল তাদের সবাইকে রাজনীতি থেকে অবসর নিতে হবে। তারপরে তুমি নতুন নেতৃত্ব গঠন করে রাজনীতিতে প্রবেশ করতে পারবা। এরকম কিছু একটা প্রস্তাব, একটা কিছু মানে আলোচনা করতে হলে তো একটা প্রস্তাব নিয়ে যেতে হবে যে এই হলো আমার প্রস্তাব, আওয়ামী লীগ অন্যদিকে আসবে অন্য প্রস্তাব নিয়ে। এখন এই যে নেগোসিয়েশন, এইটা আগামী সরকার আওয়ামী লীগের সাথে করতে চাইবে, নাকি বলবে যে না, তারা একটা নিপীড়ক দল, তারা অপরাধ করেছে, তাদের সব বিচার হবে, দলেরও বিচার হবে। তো এই নীতিতে যদি তারা স্টিক করে যে দলের বিচার হবে, সেটা তারা করতে পারে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হতেই পারে, এবং তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হতেই পারে, সবই হতে পারে। কিন্তু এটার মানে পরিণতি কি হবে সেটা আমি জানি না। আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম যে সবই হতে পারে। এই যে আমরা বিদ্বেষের রাজনীতি করব না, আমরা ঘৃণার রাজনীতি করব না, আমরা রাজনীতিটাকে আমূল বদলে ফেলবো, এই প্রতিশ্রুতি তো আসলে এই রাজনীতিবিদরাই করেছেন, যারা এই মুহূর্তে নানা রকম শাস্তি দিতে চাচ্ছেন বা আমরা দেখছি। আপনার কাছে কি মনে হয় রাজনীতির পরিবর্তন আসলে কতটা হয়েছে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসলে কতটা হয়েছে? গত 1.5 বছরে শূন্য, একেবারেই শূন্য। আমি তো রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন দেখি না। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে বড় না হলেও সবচেয়ে বড় মানে দিকগুলোর মধ্যে একটি হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা, যে প্রতিশোধ নেওয়ার যে প্রবণতা। যেই সরকারি ক্ষমতা আসে সেই তার প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে তাকে নানাভাবে তটস্থ রেখে এবং তাকে হয়রানি করে প্রতিশোধ নেয়। আবার সে যখন ক্ষমতা থেকে যায়, অন্য দল ক্ষমতা আসে, সে একই কাজ করে। তো এখন এই গত 1.5 বছর আমরা দেখলাম যে ন্যায় বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেটা করা হয়েছে সেটা অনেকাংশে জাস্ট প্রতিশোধমূলক ব্যবস্থা। অনেকে জেলে আছেন 1 বছরের বেশি সময় ধরে, ভুয়া মামলায় কোনো বিচার হচ্ছে না। তাহলে মামলাগুলো যদি সত্য হয়, যদি তার বিরুদ্ধে প্রমাণ থাকে, তাহলে বিচার হচ্ছে না কেন? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, হয়তো বেশিরভাগ বিচার শুরু হচ্ছে না কেন? বেশিরভাগ ক্ষেত্রে তদন্তই শেষ হয়নি। তদন্ত শুরু হয়েছে কয়টায় আমি জানি না, মানে কয়টায়। কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে ডেইলি স্টারের একটা রিপোর্টে দেখলাম যে মাত্র 8টি মামলার তদন্ত শেষ হয়েছে। 8 মামলা হয়েছে শত 2000 না কত মামলা হয়েছে, তার মধ্যে মাত্র 8টির তদন্ত শেষ হয়েছে। চার্জশিটও গঠন করা হয়নি। তো আপনি এটা কি করছেন? এটা যদি প্রতিহিংসা পরায়ণতা না হয়, এটা যদি নিপীড়নমূলক ব্যবস্থা না হয়, এটা যদি ক্ষমতার অপব্যবহার এবং আইন ব্যবস্থার অপব্যবহার না হয়, তাহলে কোনটা?
অবশ্যই এটা মানে আইনের অপব্যবহার, এবং এটা হচ্ছে আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য আইনের অপব্যবহার। তো তাহলে এইটাই যদি আপনি করবেন, তাহলে আপনি কিসের নতুন বন্দোবস্ত? আপনি তো সেই পুরোনো স্টাইলেই চলতে চান, এবং কিছু বললেই বলবেন যে আওয়ামী লীগ আমলাতে চেয়ে বেশি হয়েছিল। তাহলে আপনি সেই ধারাই মানে মেনটেন করতে চান, তাহলে মানে আপনার 15 বছর হচ্ছে তারা আগের 5 বছরের কথা বলেছে, তা এখন এসে এই 15 বছরের কথা বলতে তো আরো 30 বছর লাগবে। আর অনেক সময় ধরে এই দমন নিপীড়ন চলবে। তাহলে একেবারে। আপনার রাজনৈতিক সংস্কৃতি বদলাবে কি করে? কিন্তু একটু পরিবর্তন হয়েছে, যেমন নির্বাচনের আগে সবসময় আমরা দেখি যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সব এতেই দেখি। কিন্তু গতকাল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা গণমাধ্যমকে ইন্টারভিউতে, সম্ভবত প্রথম আলোকে ইন্টারভিউতে বলেছেন যে আমি কোনো ষড়যন্ত্র হবে বলে হচ্ছে বলে আমি মনে করি না, হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, যে একটা দলের দ্বিতীয় প্রধান আসলে এই কথাটি বলছেন। তো সেটা ধরেও কি আপনার মনে হয় না যে একটু বোধহয় পরিবর্তন হয়েছে, ষড়যন্ত্রের আলাপ নির্বাচনের আগের দিন না, কারণ সেই একই দিনে জামায়াতে ইসলামের গোলাম পারওয়ারের ইন্টারভিউ ছিল, সেখানে কিন্তু তিনি ওয়ার্নিং দিচ্ছেন যে তারা জানতে পারছেন যে একটা ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। তিনি ডিরেক্টলি বলছেন না যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে বা হবে, কিন্তু এটা শোনা যাচ্ছে বলে তিনি একটা ওয়ার্নিং দিচ্ছেন। তার মানে হচ্ছে কি, বাংলাদেশে সবসময় কিন্তু এটা হয়, যখন নির্বাচনের দিন ঘনিয়ে আসে বা নির্বাচনের দিন যেই দল প্রথম কারচুপির কথা বলবে আপনি জানবেন তারা হেরে গেছে, সেই জন্য তারা আগে ভাগে কারচুপির কথা বলা শুরু করে। আর যেই দল বলতে থাকে যে না সব কিছু ঠিকঠাক আছে, পারফেক্ট, এর চেয়ে ভালো নির্বাচন হয় না, তার মানে তারা জানে তারা জিতে গেছে। তো মির্জা ফখরুলের কথা শুনে মনে হচ্ছে তিনি কনফিডেন্ট তারা জিততে যাচ্ছে, আর পারওয়ার সাহেবের কথা শুনে মনে হলো যে তারা মনে করছে যে নির্বাচনটা তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তো কাজেই আগে ভাগে তিনি একটা এক্সকিউজ ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন। সো এইটা হচ্ছে পুরনো বন্দোবস্তের কথাবার্তা। আগেও শুনেছি, পুরনো বন্দোবস্ত আমরা আরেকটু দেখলাম যে আগেও শুনেছি এইসব কথাবার্তা। 2001 সালে সন্ধ্যে 7টার সময় বিবিসি বাংলায় কায়সার চৌধুরী আওয়ামী লীগ নেতা এবং নজরুল ইসলাম খান বিএনপি নেতা স্টুডিওতে ছিলেন। প্রেজেন্টার জিজ্ঞেস করলেন নির্বাচন কেমন হয়েছে, কায়সার চৌধুরী শুরু করলেন, ভাই কি বলবো, এত কারচুপি আর কখনো দেখিনি। তখন আমি বুঝলাম গেছে শেষ। আর নজরুল ইসলাম খান বললেন যে না, কোথায় কারচুপি, সবই ভালো হয়েছে বলে আমার মনে হয়। সো ওইগুলো ছিল নির্বাচনের সন্ধ্যাবেলায়, মানে ভোট শেষ হওয়ার পর। আর মির্জা ফখরুল আর পারওয়ার সাহেব এই ধরনের কথাই বলছেন আগের দিন। আমার কোনো পরিবর্তন নাই এটা। আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, একটু বোধহয় ভালো চর্চা হলো, যদিও এর কিছুক্ষণ পরেই আমরা আবার একদিন পরেই আমরা দেখলাম যে সেই টাকার খেলা, মানে আজকে এখন পর্যন্ত আমি জানি যে বিভিন্ন জায়গায় প্রায় লক্ষ লক্ষ কোটির কাছাকাছি টাকা অনেকেই ধরা পড়ছেন। তার মানে খুব বড় পরিবর্তন আসলে হলোই না। সেই কালো টাকার খেলা, সেই অস্ত্র, এই জিনিসগুলো থেকেই গেল নির্বাচনে। তো সেক্ষেত্রে আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে, যদি আমি জানি যে এটার উত্তর আপনি ঠিকঠাক দিবেন না আমাকে, সেটা হচ্ছে যে আগামীকাল কতটা ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করেন এবং কি কি ধরনের ইঞ্জিনিয়ারিং হতে পারে? একটা কথা অনেকেই বলেন যে নির্বাচনের আগের রাতে যেই দলের লোকজন ধরা পড়বে বা যেই দলের লোকজনদেরকে ধরা হবে সেই দল অবস্থা খারাপ। তো এইবার দেখা যাচ্ছে যে নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর লোকজনকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদের কাছ থেকে অঢেল টাকা পাওয়া যাচ্ছে। তো তার মানে কি এই যে জামায়াতে ইসলামীর ঘন্টা বেজে গেছে এবং এই ধরপাকড় কি সেটারই লক্ষণ? যদি সেটা হয় তাহলে তো ধরে নিতে হবে যে এই ধরপাকড় একটা ইঞ্জিনিয়ারিংয়ের অংশ, এক নম্বর। কিন্তু এটা যে ইঞ্জিনিয়ারিংয়ের অংশ সেটার প্রমাণ করার তো কোনো রাস্তা আমার নেই। আমি খালি একটা ধারণার থেকে বলছি যে এরকম নাকি একটা ট্রেন্ড অঙ্ক মিলাতে পারি, বাংলাদেশে নাকি এরকম একটা ট্রেন্ড আছে। আর জামায়াতে ইসলামী নেতাদের হাতে এত টাকা, অনেকে বলছেন যে ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে সেই জন্য তারা এত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো 70 লাখ এখানে, 70 লাখ সেখানে, 75 লাখ এখানে, এটা অনেক বেশি টাকা। জাস্ট নির্বাচনের আগের দিন তাদেরকে এত কি প্রয়োজন যে এত নগদ টাকা নিয়ে ঘুরে বেড়াবেন? বা মানে আমি তো এটা একদিন আগেই কি জানলাম যে আসলে ব্যাংক কাজ করবে না। আর আজকে ছুটির দিন, কালকে ছুটির দিন, আপনি টাকা নিয়ে কোথায় দিচ্ছেন, কাকে দিচ্ছেন? এমন না যে আপনার কর্মচারীদের আপনি বেতন দিচ্ছেন, ছুটির দিন আপনার তো গতকাল তার আগের দিন দেওয়ার কথা। কাজে এটা অনেক ধোঁয়াশা, মানে অনেক ধোঁয়াশা ব্যাপার, মানে অঙ্ক ঠিক মেলে না আর কি, যে অজুহাত তারা খাড়া করছে। তো অনেকে মনে করতে পারে যে এক নম্বর যে হয় এই টাকাগুলো জামায়াতে ইসলামী নির্বাচনী কাজে ব্যবহার করার জন্য তাদের কর্মী বা নেতাদের কাছে দিয়েছিল,
আর নির্বাচনে কি কাজ থাকতে পারে, কারণ প্রচারণা তো শেষ, এটা নিশ্চয়ই মানে ভালো কোনো কাজ না এত টাকা। আর দুই হতে পারে যে জামাতুল ইসলামের কর্মীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এই গ্রেফতারগুলো করা হচ্ছে। এখন কোনটা সত্য সেটা বলার অবস্থা আমি নাই। আচ্ছা। আর ইঞ্জিনিয়ারিং তো নানা রকম হতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে একটা ইলেকশনকে পাল্টে দেওয়া, এটা একেবারে রিটার্নিং অফিসার যদি ইনভলভ না থাকে তাহলে সম্ভব না। রিটার্নিং অফিসার পারে, আর পারে হচ্ছে পুলিশ এবং কিছু কর্মকর্তা, সেটা হচ্ছে রাতের ভোট 2018 সালে যেটা হয়েছিল, তখন সেখানে তো রিটার্নিং অফিসার ইনভলভ ছিল না, ইনভলভ ছিল স্থানীয় পুলিশ এবং কিছু কিছু কর্মকর্তা যারা আর কি ওই প্রশাসনিক কর্মকর্তা যারা সেল মেরে মেরে বাক্স ভরে ভরে রেডি করেছে। না, কিন্তু এবার তো সেই ইকুয়েশনে গল্প পাওয়াই যাচ্ছে যে রিটার্নিং কর্মকর্তা যারা হয়েছেন বা যে সমস্ত জেলায় যে ডিসিরা আছেন তারা একটি দলের আসলে বলা যেতে পারে সেই মতানুসারী নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তো এখানেও ইঞ্জিনিয়ারিং আসলে অনেক আগেই হয়ে গেছে। না, হতে পারে যদি রিটার্নিং অফিসার সেই ধরনের কাজ করে, কারণ নির্বাচনের ফলাফল তো কাউন্ট করা হয় প্রতিটা কেন্দ্রে। একটা আসনে যদি 100টা কেন্দ্র থাকে তাহলে 100টা কেন্দ্রে ফলাফল কাউন্ট করা হবে এবং প্রিজাইডিং অফিসার তার শিট তৈরি করবেন যে কে কত ভোট পেল, এবং শিটগুলো ফটোকপি করে সব ক্যান্ডিডেটদের যে এজেন্ট তাদের হাতে দিয়ে দিবে, বা যদি পর্যবেক্ষক থাকে তাদের হাতেও দিবে, এবং তারপরে সেটা তিনি রিটার্নিং অফিসারকে ফ্যাক্স করে দিবেন বা হাতে পৌঁছে দেবেন। রিটার্নিং অফিসার ওই 100টা কেন্দ্রের শিট পাওয়ার পর সবগুলো যোগ দিবেন। তো উনি যখন যোগ দিবেন তখন কিন্তু কারচুপির একটা বড় সুযোগ থাকে, কারণ উনি যোগ দেওয়ার পর সেই ফলাফল, ফাইনাল ফলাফলটা তিনি ফ্যাক্স করে দেবেন ইলেকশন কমিশনে, ইলেকশন কমিশন তখন তাদের বোর্ডে টাঙিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল কাজ একেবারে। এবং তার সাথে আবার পোস্টাল ব্যালট যুক্ত হচ্ছে। পোস্টাল ব্যালট এখন ওটা কি আসলে বড় প্রশ্ন শুরু থেকেই আছে, কিন্তু ওটা অত বেশি না, বেশি 15 লাখের কাছাকাছি, 14 লাখ সামথিং। 14 লাখ পোস্টাল ব্যালট কি পৌঁছে গেছে নাকি পাঠানো হয়েছে 14 লাখ? না, পৌঁছে গেছে, মানে ভোট দিয়ে সেই ভোট চলে এসেছে আসলে। তো সেটাও নিশ্চয়ই একটা বড়, মানে 15 লাখ হচ্ছে 300 আসনের একটা আসন না, তো কাজেই অনেক ছড়ানো ছিটানো থাকবে, এবং এর মধ্যে প্রবাসী কিছু আছে বোধহয় 4-5 লাখ, আর বাদ বাকি দেশের ভেতরে 12 লাখের মতো সম্ভবত প্রবাসী। কিন্তু ঘটনা হচ্ছে যে কোথাও কোথাও যখন ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে এই 2000, 3000, 4000 ভোট, 30,000 ভোট, কখনো কখনো একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আমরা একটু আরেকটা জায়গায় দিয়ে শেষ করতে চাই আলাপটা, সেটা হচ্ছে হ্যাঁ ভোট, গণভোট হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় বা আপনার আগের অভিজ্ঞতা কি বলে যে বাংলাদেশে গণভোটে আসলে কার পাল্লা ভারী থাকবে, হ্যাঁ না না? না, গণভোটে সবসময় সরকারি, মানে সরকার যাদের চায়, যেদিকে নিতে চায় গণভোটটাকে সেদিকেই যায়। বাংলাদেশে তো গণভোট হয়েছে 3 বার, জিয়াউর রহমানের হ্যাঁ না, এরশাদের হ্যাঁ না, আর 91 সালে যে সংশোধনী, সাংবিধানিক সংশোধনী, দ্বাদশ সংশোধনী, সেটার উপর হ্যাঁ না ভোট। সেই দ্বাদশ সংশোধনীতে আপনার ভোট পড়েছে 35%, তার মধ্যে 85% হ্যাঁ। সেটা নিয়ে কোনো আশ্চর্য হওয়ার কিছু ছিল না, কারণ সব দলই সেটাকে সমর্থন করেছিল এবং সংসদে পাশ হয়ে এটা গণভোটে দেওয়া হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটে বলা হয় যে ভোটের হার ছিল প্রায় 90%, যেটা অবিশ্বাস্য, সেটা অবিশ্বাস্য আর কি। তো এইবার যেটা হচ্ছে, এইবার তো সরকার জোরে সোরে হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়েছে, যেটা ছিল একেবারেই অনৈতিক, কারণ বাংলাদেশের সবাই তো হ্যাঁর পক্ষে না, কিন্তু সরকারের টাকা তো সবার কাছ থেকেই আসে, কাজেই আমার আপনার টাকা দিয়ে সে হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে। আমি চালিয়েছিল, তারপর সেটা বন্ধ করা হয়েছে, বন্ধ করেছে, কিন্তু গায়ে করে, কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে অলরেডি আপনার নির্দেশ দিয়ে দিয়েছে যারা তারা যেন হ্যাঁর পক্ষে পোস্টার টাঙায়। এবং আপনি নিশ্চয়ই জানেন বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল, সরকারি প্রতিষ্ঠানে এই হ্যাঁ ভোটের পোস্টার টাঙানো হয়েছিল, এখনো বোধহয় আছে, আমি জানি না, আমি যাইনি। তবে এটা থেকে বোঝা যায় যে সরকার এটাকে যেমন করে হোক হ্যাঁকে জয়যুক্ত করার জন্য চেষ্টা চালাবে। তো সেখানে তারা কারচুপির আশ্রয় নেবে কিনা তা আমি জানি না, কিন্তু তারা যেইভাবে আটঘাট বেঁধে হ্যাঁর পক্ষে নেমেছে, কারচুপির দিকে গেলে আমি একদমই আশ্চর্য হব না। কারণ এই সরকারের জন্য এই রেফারেন্ডাম, এই গণভোট, জুলাই সনদ পাশ হওয়া একদম জরুরি, একেবারে জরুরি। কারণ হচ্ছে যে এই জুলাই সনদ
আপনার এই সরকার যত কিছু কথা বলে সব কিছু এর মধ্যে আছে। আপনার জামাতে ইসলামী এনসিপি তো এক ধরনের সরকারি দল, সরকারি দল নয় ও সরকারি দল। জামাতে ইসলামী এনসিপি কিন্তু বরাবরই এই জুলাই সনদটাকে মানে নির্বাচনের আগে জুলাই সনদের উপর গণভোট করে এটাকে সংবিধানের অংশ করার জন্য দাবি জানাচ্ছিল। কারণ এখানে অনেক কিছু লেখা আছে, শুধু সংস্কারের ব্যাপার না, সংস্কারের বাইরেও সংবিধানে অনেক ধারা চেঞ্জ করার কথা লেখা আছে। এবং এখানে ওই 2024 সালের গণ অভ্যুত্থানকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা আছে। এবং ওখানে প্রিএম্বলটা চেঞ্জ করে আগে যেখানে শুধু স্বাধীনতা যুদ্ধের কথা বলা হচ্ছিল, বাংলাদেশের রাষ্ট্রের মূল ভিত্তিপ্রস্তর হিসেবে, সেখানে জুলাই অভ্যুত্থানকে যোগ করা হয়েছে এবং এটা ফ্যাসিবাদী একটা সরকারকে উৎখাত করা হয়েছে সে কথা বলা হয়েছে। তো আপনার গণ অভ্যুত্থান তো আরও হতে পারে বাংলাদেশে, আরো হয়েছে তো 15 বছর না, 15 বছর পর আর একটা হতে পারে, 25 বছর পর আর একটা হতে পারে। তাহলে কি আপনি প্রত্যেকবার প্রিএম্বল চেঞ্জ করে ওগুলোও ঢোকাতে থাকবেন? প্রিএম্বল কি সংবিধানের চেয়ে লম্বা হয়ে যাবে? প্রতিটা গণ অভ্যুত্থানের পরে আপনি ঢোকাবেন? আসলে আপনি এটা খুবই কাঁচা একটা কাজ। কারণ প্রিএম্বলে থাকবে যে রাষ্ট্রের প্রতিষ্ঠার মানে এটা কীভাবে হলো, সেটা হলো 71-এর পরে যা হয়েছে সবই রাজনীতি, এগুলো মুক্তি সংগ্রাম না। 24-এ যা হয়েছে সেটা রাজনীতি, সেটা একটা অভ্যুত্থান। সরকার পরিবর্তন করেছেন আপনারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, আপনারা দেশ স্বাধীন করেননি। হ্যাঁ, এই কথাটা বারবার বলতে হয় যে 24-এ দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে 71-এ। দেশ একবারই স্বাধীন হয়, দুইবার না। তো কিন্তু তার এইটা জুলাই সনদটা যখন সংবিধানের সাথে যুক্ত হবে তখন কিন্তু 71টা অনেকটা 71-এর ভূমিকাটা খর্ব করা হবে। এবং এইটা হচ্ছে একটা বড় কনসার্ন অনেকের। এবং আমি গোপালগঞ্জেও দেখলাম এটা একটা বড় রাজনীতিও। হ্যাঁ, গোপালগঞ্জেও দেখলাম অনেকেই বলছে যে আপনারা না ভোট দিবেন, কারণ হ্যাঁ জয়যুক্ত হলে আমাদের 72-এর সংবিধান থাকবে না, আমাদের 71-এর স্মৃতিও থাকবে না। তো এটা একটা আশঙ্কা আছে। কাজেই এই গণভোটটা কিভাবে হবে, মানে গণভোটটাকে মানে জেতানোর জন্য জামাত এবং এনসিপি এবং এই সরকার তারা সেটা কেন চায়? কারণ এটা তাদের আইডিওলজি। তারা চায় এগুলো প্রতিষ্ঠা করতে। তারা চায় যে 2024 সালের অভ্যুত্থানটাকে এমনভাবে প্রজেক্ট করতে সংবিধানে যে এটাই হচ্ছে রাষ্ট্রের, এই নতুন রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর। সো এটা তাদের মানে রাজনৈতিক স্বীকৃতি, তাদের অভ্যুত্থানের স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি, সেটা তারা চায়, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা। সেই জন্য জামাত এবং এনসিপি এটার প্রথমে এই রেফারেন্ডামটা চাচ্ছিল, পরে বিএনপির চাপে সরকার দুটো একসাথে করছে, নির্বাচন এবং রেফারেন্ডাম। এবং আপনি দেখবেন সরকার নির্বাচন নিয়ে যত না প্রচারণা চালিয়েছে তার চেয়ে বেশি প্রচারণা চালিয়েছে রেফারেন্ডাম নিয়ে। তার কাছেও কিন্তু রেফারেন্ডামটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই তর্কটাও তো একই সাথে আছে যে নানা সংস্কারের কথা যেটা বলে এসেছিল এই ইন্টারিম গভর্নমেন্ট এতদিন ধরে, সেই সংস্কারটা তো আমার জরুরি। সেই সংস্কারটার জন্য তো আসলে হ্যাঁ ভোটটাও জরুরি। এবং যে রাজনৈতিক দলগুলোর উপর ভরসা মানুষ রাখতে পারে না, তাদের হাতে কি এই সংস্কার না করেই সব কিছু আবার ছেড়ে দেওয়া হবে? দেখেন, সব সংস্কারের জন্য আপনার সংবিধান চেঞ্জও করতে হয় না, গণভোটের দরকার হয় না। যেমন ধরুন এই যে গণভোট হচ্ছে, সেখানে কিন্তু যেসব ধারা চেঞ্জ হবে সংবিধানে, তার মধ্যে একটা আছে কি, কুমিল্লা আর দুটো নতুন বিভাগ হবে। তো এটার জন্য কি একটা সংবিধান সংস্কার করতে হয়, সংশোধন করতে হয়? অবশ্যই না। আগে বিভাগ তৈরি হয়নি? অবশ্যই তৈরি হয়েছে। ফরিদপুর এবং কুমিল্লা সম্ভবত অনেক বিভাগ তৈরি হয়েছে, রংপুর বিভাগ তৈরি হয়েছে, ময়মনসিংহ বিভাগ না তৈরি হয়েছে। কাজেই এটা একটা ফালতু জিনিস। হ্যাঁ, এবং এরকম অনেক কিছু আছে যেগুলো আপনার নির্বাহী আদেশ দিয়ে যেই সংস্কারগুলো করা যায়। আর কিছু কিছু আছে যেগুলো সাংবিধানিক সংস্কার, যেরকম আপনার তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনা, তারপরে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করা, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের সীমিত করে দেওয়া, তারপর উচ্চকক্ষ স্থাপন করা, সেগুলা আপনার অবশ্যই সাংবিধানিক সংস্কার প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি কি এটা গণভোট দিয়ে করবেন কিনা। কারণ বাংলাদেশের সংবিধানে এখন যেটা আছে যে সকল সাংবিধানিক সংস্কার জন্য আপনার পার্লামেন্টে ডিবেট হবে, পার্লামেন্টে এটা উত্থাপিত হবে, পার্লামেন্টে ডিবেট হবে, এখন পার্লামেন্টে 2/3 ভোটের মাধ্যমে পাস হবে। এটাই বর্তমান সংবিধান। তো আপনি বর্তমান সংবিধানের অনুযায়ী সেটা করেন না কেন? আপনার কমিশন গঠন করেছেন, কমিশন তার প্রস্তাব দিয়েছে, পার্লামেন্ট ইলেক্ট করেন, পার্লামেন্টকে আপনি প্রস্তাবগুলো দেন, তারপরে পার্লামেন্টের সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত তারাই ডিসাইড করুক
কোন সংস্কার তারা গ্রহণ করতে পারবে, কোন সংস্কার তারা পারবে না। কিন্তু যেগুলো তারা পারবে না তার মানে না সেগুলো গায়েব হয়ে গেল, সেগুলো হয়তো নেক্সট পার্লামেন্ট টেক আপ করতে পারে। সংস্কার তো আজকেই করতে হবে তেমন কোনো কথা নেই। সংস্কার তো প্রতিটা সরকারই করে, কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় সংস্কার করে, তারা নিজেদের কাজের জন্যই করতে হয়। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো কোনো ডেস্টিনেশন না যে আপনি যে পৌঁছে গেলেন, আচ্ছা পৌঁছে গেছি কিন্তু সংস্কার। ওই যে আমরা বিশ্বাস রাখতে পারি না যে আসলে এরা করবে কিনা, আসলে পরিবর্তন আনবে এরা কিনা। কারা? এরা হচ্ছে জনগণের প্রতিনিধি। ইউ আর টকিং অ্যাবাউট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। এরাই হচ্ছে জনগণের প্রতিনিধি। যেই সংস্কার কমিশনগুলো ইউনূস সাহেব করেছেন, এরা তো জনগণের প্রতিনিধি না। এদেরকে কে চুজ করেছে? ইউনূস সাহেব। ইউনূস সাহেবের অ্যাপয়েন্টেড। আপনি ডক্টর আলী রিয়াজ বলুন আর যাই বলুন, তারা তো নির্বাচিত প্রতিনিধি না, কিন্তু সংসদে যারা আসবে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। এইসব কাজ তো তাদেরই করার কথা, এই মানে এদের করার কথা না। হ্যাঁ, এরা আইডিয়া নিয়ে আসতে পারে, একটা কমিশন 3 মাস কাজ করে একটা রিপোর্ট দেবে যে এই সংস্কার করা জরুরি বিকজ অফ এই রিজন, এবং এইভাবে করা যায়। তারপরে সংসদ এটা বিবেচনা করবে। এটাই আমার বিশ্বাস যে সংসদীয় গণতন্ত্র যদি আমি চিন্তা করি তাহলে এইটা এভাবেই হওয়া উচিত। যদি না হয় তাহলে এটা সংসদীয় গণতন্ত্র, এটা কি? এটা খিচুড়ি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।